প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য পরামর্শ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রের। হাম স্বাস্থ্যতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংক্রামক ব্যাধি, যা আমাদের স্বাস্থ্যতন্ত্রকে নানাভাবে সংক্রমিত করতে পারে। সাম্প্রতিক সময়ে এই ভাইরাসটি খুব ঠান্ডা এই ভাইরাস, অথচ অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। আজ আমরা জানবো কি কারণে এই অবস্থা, কি কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। শুধুমাত্র একটি হামে আক্রান্ত হয়ে 1000 ঊর্ধ্ব শিশু মৃত্যুবরণ করেছে সাম্প্রতিক সময়ে। আমরা আজ কথা বলবো আপনার সন্তানটিকে আপনি সুরক্ষিত কিভাবে রাখতে পারেন, কোন উপসর্গগুলো দেখলে আপনি সচেতন হবেন, কখনই বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন। প্রিয় দর্শকের প্রত্যেকটি বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মারিয়া মাহাতা, রেজিস্ট্রার শিশু বিভাগ, অলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্বাগত দেয় আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। হাম নিয়ে আজ আমরা কথা বলবো, খুবই প্রাসঙ্গিক। যেমনটি বলছিলাম যে 1000 ঊর্ধ্ব শিশু এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে এবং WHO তথ্য অনুযায়ী 2014 সালে এমন একটি ঘটনা ঘটেছিল যেখানে প্রায় 1,14,000 শিশু 1 থেকে 5 বছরের মাঝে এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিল। শুরুতে একটু জানতে চাই যে হাম আসলে কি ধরনের রোগ? আচ্ছা, হাম বা মিজেলস হচ্ছে একটা ভাইরাল ডিজিজ। এটা সাধারণত কন্টাজিয়াস অর্থাৎ সংক্রমণ টাইপের। আমাদের একজন এফেক্টেড হলে আরেকজন শিশু এফেক্টেড হতে পারে। এটা শুধু বাচ্চাদের যে হয় না, এবার এই হামের ভয়াবহতা এত বেশি হয়েছে, আমরা বড় বাচ্চাদেরও পেয়েছি বা বড় মানুষদেরও হয়েছে। যেমন 17, 18, 20, 21, 22 বছর পর্যন্ত আমরা দেখেছি এফেক্টেড হয়েছে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, 6 মাস থেকে 5 বছর পর্যন্ত সবচেয়ে বেশি পরিমাণে বাংলাদেশে হামের প্রকোপ হয়েছে এবং এখন পর্যন্ত কিছুটা কমে আসলেও এখনো হাম পাচ্ছি। 5 বছরের চেয়ে আমি বলবো 6 মাস থেকে 1 বছরে বেশি পরিমাণ, আর 1 থেকে 2 বছর এইভাবে যদি আমি একটা ডাটা অ্যানালাইসিস করি, সবচেয়ে বেশি পার্সেন্টেজ যদি আমি বলি 80% হলেই বলবো 6 মান্থস টু 1 ইয়ার পর্যন্ত বেশি এফেক্টেড। আর দেন 10 to 15 ধরেন 1 বছর থেকে 2 বছর, আর 2 বছর থেকে 5 বছর আরো কম 5% হতে পারে, এরকম আমরা পেয়েছি। আর এই ভয়াবহতাটা এবং এত প্রকোপ হয়েছে যে ভ্যাকসিন বা আমাদের সংক্রমণের যে টিকা হামের, এটা পাওয়ার পরও বাচ্চারা এফেক্টেড হয়েছে। আর বেশিরভাগ বাদ পড়া শিশু, যেসব টিকা 9 মাস বা 15 মাসে হামের যে টিকা রেজিমেন্টটা আছে, তারা বেশিরভাগই যে কোনো একটা হয়তো মিস করেছে বা পায়নি, তারাও এফেক্টেড হয়েছে। তবে ওই সবগুলো কমপ্লিট করেছে তাদের হামের সংখ্যাটা কম, মানে হামের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কম, তারাও কম হয়েছে, কিন্তু বেশিরভাগই একটা পেয়েছে, মিস হয়েছে, অথবা দুটোই পায়নি। এই ধরনের বাচ্চার সংখ্যা বেশি। ভ্যাকসিনগুলো ইপিআর শিডিউলে একটা আওতাভুক্ত। আমরা জানি দুটো ভ্যাকসিন একটা নির্দিষ্ট বয়সে গিয়ে নেওয়াটা জরুরি। মানে আসলে অপারগতা কোথায়? বাবা মারা কি আসলে সচেতন হতে পারেনি, নাকি তারা জানতো না, নাকি আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে দায়ী করব? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের আগে হামের এত প্রকোপ ছিল না, কারণ হচ্ছে আমাদের ভ্যাকসিনগুলো অ্যাভেলেবল ছিল, অর্থাৎ টিকাগুলো আমাদের সবার দ্বার প্রান্তে ছিল। মাঝখানে 1 থেকে 2 বছর দেখা গেছে যে হামের টিকার স্বল্পতা তৈরি হয়েছিল। ঢাকা ছাড়া অন্যান্য জেলা উপজেলাগুলোতে হামের টিকা পর্যাপ্ত পরিমাণে পৌঁছায়নি, অথবা কোনো একটা কারণে সেখান থেকে টিকার যে স্বল্পতা, সে বাবা মারা পায়নি। অনেক ক্ষেত্রে আমাদের কাছে পেশেন্ট এসছে যে হামের টিকাটা মাঝখানে আমরা পাইনি, সেজন্য দিতে পারেনি। এরপরেও তারা বারবার যাওয়ার পরেও দেখেছে টিকাটা অ্যাভেলেবল হয়নি, কেউ ঢাকায় এসে নিয়েছে, কেউ হয়তো নেয়নি, এইভাবে বাদ পড়ে গেছে শিশুগুলো। তা ওই 1 থেকে 2 বছর হামের টিকা শেষ হয়ে যাওয়ার কারণে এবং পর্যাপ্ত না পাওয়ার কারণে কিন্তু এই পরিস্থিতির একটা ওয়ান অফ দ্য কজ। আর দ্বিতীয় যে কজটা হচ্ছে, সেটা হচ্ছে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণ একটা। যেমন 9 মাসে আমরা ফার্স্ট হামের টিকাটা নিই, আর 15 মাসের সেকেন্ড ডোজ। 9 মাসের আগে আমাদের হামের টিকা লাগে না, কারণ মা যদি হামের অ্যান্টিবডি তৈরি বা হামের এগেনস্টে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, পেটে থেকে বাচ্চা মায়ের কারণেই কিন্তু নিয়ে আসে বলেই 9 মাসের আগে লাগছে না। এখন দেখা যাচ্ছে যেসব মারা আগে হয়তো এই টিকাগুলো নেয়নি বা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ম্যালনারিশড বা প্রেগনেন্সিতে তাদের সমস্যা ছিল, এই ধরনের কারণে সেসব বাচ্চারা দেখা যায় 6 মাসেই এফেক্টেড হয়েছে। আমি যেহেতু হলি ফ্যামিলি হসপিটালে কাজ করি, এখানে আমি কিন্তু 2 মাসের বাচ্চাও পেয়েছি হাম হয়েছে। 2 মাস, 3 মাস। এই সমস্যাটা আসলে 6 মাস পর্যন্ত তো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে মায়েরা, পাওয়ার কথা। সেই জায়গায় শিশুরা তো ওইটা দিয়ে আসলে প্রোটেক্টেড থাকছে। তাহলে 2 মাস বয়সে কি কারণে তারা কি ব্রেস্ট ফিডিং করেন? এই কারণে না, দেখা গেছে যে কিছু বাচ্চা ব্রেস্ট ফিডিং হয়তো
ছিল না, কিন্তু মার ক্ষেত্রে দেখা গেছে মার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম, মা ভ্যাকসিনেটেড ছিল না, মায়ের কোনো ধরনের সমস্যা ছিল, ইনফেকশন ছিল, সেগুলো ওয়ান অফ দ্য কজ। আর ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে যেটা হচ্ছে, যেসব বাচ্চা ব্রেস্ট ফিডিং, আমরা সবসময় হামের বলে না, যে কোনো রোগের জন্য আমরা 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর কথা বলেছি। যেসব বাচ্চার ব্রেস্ট ফিডিং বাদ দিয়েছে এবং কম ব্রেস্ট ফিড করেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের অনেক হামের বেড়ে গেছে এবং আমরা পেয়েছি। অভিভাবকরা কি করে বুঝবে যে তার সন্তানটির হাম হয়েছে কিনা? আচ্ছা, প্রথমে হচ্ছে নর্মাল একটা স্বাভাবিক বাচ্চা যেমন হাঁচি কাশি হয়, তারপরে জ্বর থাকে, জ্বরটার আস্তে আস্তে কম থেকে বেশি হাই গ্রেড হতে পারে, তারপরে কখনো কোনো ক্ষেত্রে জ্বরের সাথে বমি, পাতলা পায়খানা, এই ধরনের প্রেজেন্টেশন, এবং ঠান্ডা কাশিতে কাশি বা শ্বাসকষ্ট নিয়েও কিন্তু আমাদের কাছে আসছে। সেই ক্ষেত্রে 5 দিন বা 6 দিন জ্বরের পরে দেখা যাবে তার কপালের উপরে এবং কানের পিছনে কিছু র্যাশ, যেগুলো ম্যাকুলোপ্যাপুলার র্যাশ বলি, বা লাল দানা, এগুলো দেখা যায়, এবং সেগুলো সারা শরীরে আস্তে আস্তে ছড়াতে থাকে। তখনই বুঝতে হবে যে এটা হামে আক্রান্ত হয়েছে। সেই ক্ষেত্রে রুগী যখন এই ধরনের র্যাশ নিয়ে আসে, দেখা যায় হালকা সামান্য চুলকানি আছে, এবং বাচ্চা তখন পাতলা পায়খানা, ঠান্ডা কাশির জন্য কাশির পরিমাণ বেড়ে যাওয়া, কিছু কিছু বাচ্চা জ্বর থেকে আমরা পেয়েছি খিঁচুনিও হয়েছে। হ্যাঁ, এনকেফেলাইটিস বা মেনিনজাইটিস এই ধরনের ডেভেলপ করেছে, এবং বাচ্চা কিন্তু ক্রিটিক্যাল কন্ডিশন চলে গেছে। আরেকটা খুব লক্ষণীয় বিষয় যেটা হচ্ছে চোখে লাল হয়ে যাওয়া বা কনজাংটিভাইটিস, দুই চোখে লাল হয়েছে, সাবকনজাংটিভাল হিমোরেজ, চোখের মধ্যে লাল রকমের এক ধরনের হেমোরেজের মতো দেখা যাচ্ছে, চোখ দুটো লাল হয়ে গেছে, এই ধরনের সমস্যাগুলো নিয়ে তারা মানে আমাদের এই যে কাছে এত এত আসছে। উপসর্গ শুনলাম, প্রত্যেকটি শিশুর মাঝে কি সব কয়টি থাকবে, নাকি কারো র্যাশ ছাড়া চোখ লাল হয়ে যেতে পারে, কারো ক্ষেত্রে নিউমোনিয়া ডেভেলপ করছে? মানে র্যাশটা আসলে প্রত্যেকের ক্ষেত্রে বাধ্যতামূলক কিনা, এবং কোন সময় থেকে, লাইক আক্রান্ত হলো প্রথম দিন, তৃতীয় দিনের মাঝে গিয়ে র্যাশ হবে, নাকি প্রথম দিন থেকে শুরু হবে? আচ্ছা, অবশ্যই আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন। র্যাশটা হচ্ছে মেজেলস বা হামের একটা একমাত্রই লক্ষণ বলবো, মানে ডায়াগনোসিস করার জন্য। কারণ আমরা ব্লাড টেস্ট বা অন্য কিছু করার আগেই আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা খুবই জরুরি। সেক্ষেত্রে সব বাচ্চার ক্ষেত্রে র্যাশ থাকবে, এটা ম্যান্ডেটরি। না হলে আমি মেজেলস কিন্তু বাকি যে লক্ষণগুলো আছে সেগুলোতে বুঝতে পারবো না। তবে র্যাশের ব্যাপারে বলবো, কিছু কিছু বাচ্চার আর্লি র্যাশ ডেভেলপ করছে 2-3 দিনে, কারো ডেভেলপ করে 5 দিন পরে, এবং আমি লেটেস্ট এখন হামের আমাদের এখনো ওয়ার্ডে বাচ্চা ভর্তি আছে যে বাচ্চাগুলো 9-10 দিনের পরেও র্যাশ ডেভেলপ করেছে। আরো মজার বিষয় হচ্ছে র্যাশটা সবার একই রকম ভাবে ডিস্ট্রিবিউশন হয় না। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে র্যাশ কম হয়েছে, হোল বডিতে অত বেশি হয়নি, কোনো পার্টিকুলার জায়গায় হয়েছে, মানে মুখে, গলায়, পেটে বা পায়ে হয়েছে, আবার কারো হোল বডি ঝেড়ে বের হয়েছে, এরকম আছে। র্যাশ ডিস্ট্রিবিউশন তাদের শরীরের উপর নির্ভর করছে। এখন এই ক্ষেত্রে বোঝার উপায় হচ্ছে কিছু কিছু বাচ্চা ম্যালনারিশ থাকে, অপুষ্টিতে ভুগছে, তারপরে হচ্ছে আমাদের ধরেন ইল হেলথ আছে, ওয়েট কম, এই ধরনের মানে বাচ্চা, বডিতে যদি কারো কোনো কারণে ইমিউনিটি কমে যায়, ইমিউন তাহলে ডেফিসিয়েন্সি থাকছে। একদম ইমিউনিটি কম এবং ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে, এবং তাদের ক্ষেত্রে খুব দ্রুত ডেভেলপ করার একটা সুযোগ জি। তৈরি হতে পারে। আরো বিস্তারিত জানবো যে কিভাবে আমরা এটাকে ডায়াগনোসিস করার পরে চিকিৎসা পদ্ধতি চালিয়ে যেতে পারি, মারা কখন সচেতন হবেন এবং প্রতিরোধ করা কতটুকু জরুরি। তবে সময় হচ্ছে কি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, বিজয় টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ের আয়োজন স্বাস্থ্য পরামর্শ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য পরামর্শ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, এবং আমার সাথে আছেন ডাক্তার মারিয়া মাহাতাব। বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে যেমনটি বলছিলাম যে এই যে এত এত শিশু হামে আক্রান্ত হচ্ছে, মানে বেশিরভাগ ক্ষেত্রে মারা প্রাথমিক অবস্থায় সচেতন হতে পারছে না বা বুঝে উঠতে পারছে না কি করবে। একটু জানতে চাই যে কোন ক্ষেত্রে আসলে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি, এবং কখন হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন, এবং কখন ডায়াগনোসিস করেন, কিভাবে আসলে ডায়াগনোসিসটা করে থাকেন? আচ্ছা, প্রথম হচ্ছে জ্বর আসলে, ঠান্ডা কাশি থাকলে, হাঁচি কাশি হলে আমি প্রাথমিক অবস্থায় অবশ্যই বলবো অ্যাটেন্ডেন্স দেন বা মা বাবাকে অবশ্যই আপনি শিশু বিশেষজ্ঞের কাছে যাবেন। কারণ এখন যে জ্বরটা আসছে সেটাকে নেগলেক্ট করার মতো কিছু নাই যে আমি 2 দিন দেখি বা 3 দিন দেখি। আমি বলবো প্রথমেই জ্বর আসলে, ঠান্ডা কাশি, হাঁচি থাকলে এবং চোখটা লাল হওয়া শুরু হচ্ছে বা অন্য সিমটমের প্রকোপ আসার আগে আপনি ফিজিশিয়ানের কাছে বা আপনার চাইল্ড স্পেশালিস্টকে দেখাবেন। কারণ প্রথম অবস্থায় আসলে তার অনেক কিছু অ্যাডভাইস আমরা দিতে পারি বাবা মাকে, সে সচেতন হয় এবং তার যেই
জটিলতা বা কমপ্লিকেশন গুলো অনেক কমে আসে। আর যে কথাটা বলছিলেন যে হাসপাতালে ভর্তি হবে কোন কোন রোগী, যেসব রোগীগুলো প্রচন্ড খারাপ, জ্বরের সাথে খিঁচুনি আছে, পাতলা পায়খানা আছে, বমি আছে, পেট ফুলে যাচ্ছে, বা তার চোখ লাল হয়ে গেছে, চোখ অনেক বাচ্চা কিন্তু চোখ মেলতেও পারে না, চোখ বন্ধ হয়ে আসে এবং এখানে নাইট ব্লাইন্ডনেস ডেভেলপ করার একটা পসিবিলিটি থাকে। সেজন্য আমরা ভিটামিন এ ক্যাপসুলগুলো অ্যাডভাইস করে থাকি ফর 2 days 2 লাখ। মানে এই একটা জরুরি বার্তা আপনি দিচ্ছেন যে এটা জানা খুব জরুরি যে সাম্প্রতিক সময়ে হামে যারা আক্রান্ত হচ্ছে তাদের ক্ষেত্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার একটি পরামর্শ থাকছে। অনেকে বলছে ভিটামিন এ ক্যাপসুল ইতোমধ্যে খাইয়ে ফেলা হয়েছে, ইপিএস শিডিউলের মধ্যে খেয়ে ফেলেছে, কিন্তু আবারও হামে আক্রান্ত হলে খেতে পারবে কিনা, এটার উত্তর কি হবে আসলে? আগে যেটা হয়েছে এর মাঝখানে কিছুদিন আগে আমরা একটা ক্যাম্পেইনও করেছি, 1 ডে ক্যাম্পেইন নীল আর লাল ক্যাপসুলে। সেখানেও বাদ পড়া শিশু হোক, সব শিশুকে 5 বছর বয়স পর্যন্ত আমরা দিয়েছি। আগে খেয়ে থাকলেও সে এখন খেতে পারবে এবং 2 বার খেলেও তার কোনো সমস্যা হবে না, এবং বাদ পড়া শিশু যারা আগে খায়নি তারাও নিতে পারবে। এই যে হাসপাতালে ভর্তির কথা পরামর্শ থাকে যখন একটু ক্রিটিক্যাল হয়ে যায়, কিন্তু প্রত্যন্ত এলাকার চিত্রটি একদম ভিন্ন। দেখা যাচ্ছে প্রপারলি ম্যানেজ হচ্ছে না, প্রপারলি তারা ইনভেস্টিগেশন গুলো করতে পারছে না। আপনি আরটিপিসিআর এর কথা বলছেন নির্দিষ্ট একটি জায়গায়, ঢাকার মাঝে, কিন্তু ওই যে প্রত্যন্ত এলাকায় যে শিশুটি রয়েছে যারা বিভাগীয় শহর পর্যন্ত আসতে হিমশিম খেয়ে যায়, তাদেরকে যখন রেফার করা হচ্ছে, আমরা তো জানি যে এটা আসলে সংক্রামক ব্যাধি। একটি শিশুর মাধ্যমে আরো 10 জন শিশু বা 18 জন পর্যন্ত অ্যাফেক্টেড হয়ে যেতে পারে। তাহলে এই জায়গাটাতে স্বাস্থ্য সুরক্ষা আমরা কি করে দেব? আচ্ছা, প্রথম হচ্ছে গ্রামাঞ্চলে যে বাচ্চাগুলো ঢাকায় রেফার হয়ে আসছে, যে হসপিটালেই তারা ভর্তি হচ্ছে, প্রত্যেকটা হসপিটাল যেখানে হামের চিকিৎসা হচ্ছে সেগুলোকে আইসোলেশন ওয়ার্ড বা একটু মানে আলাদা করা ওয়ার্ড হয়েছে। আমি জানি আমাদেরও আছে প্রায় 10টার উপরে। এছাড়া কেউ যদি মনে করে ফাইন্যান্সিয়ালি ভালো, তারা সে কেবিনে থাকতে পারে, মানে জাস্ট আইসোলেশন থাকবে। কারণ আমাদের এই বাচ্চাগুলোকে আইসোলেশনে না থাকলে অন্য বাচ্চাগুলো এফেক্টেড হওয়ার চান্স থাকে, এবং সেই ক্ষেত্রে গ্রাম অঞ্চলে বা জেলা উপজেলাগুলোতে এই ধরনের আইসোলেশন সিস্টেম এখনো ওভাবে তৈরি হয়নি। এখন সচেতনতা তৈরি করার জন্য ওদের এসব সুবিধাটাও হয়নি, যার ফলে অনেক খারাপ হওয়া শিশু কিন্তু আমাদের ঢাকায় আমরা পেয়েছি, মানে রেফার করেছেন ওনারা। আর যেগুলো অল্পের উপর দিয়ে গেছে সেগুলো হয়তো বাসায় চলে গেছে, কিছু হোমলি ট্রিটমেন্ট দিয়ে ছাড়া গেছে, কিন্তু আমরা যেগুলো পেয়েছি পেশেন্টগুলো, এগুলো সবই এফেক্টেড এবং বেশ ভালো মাত্রায় কিন্তু সংক্রমণ ছিল। আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনার এটা কিভাবে ছড়ায় সেটাও কিন্তু একটা জানার বিষয়, একটা সচেতনতার বিষয়। যেমন এটা হাঁচি কাশি, একটা ওই যে বাচ্চাটা এফেক্ট হচ্ছে তার হাঁচি কাশির মাধ্যমে আপনার পাশের কোনো বাচ্চা যদি কয়েক মিটার দূরে থাকে সে এফেক্টেড হতে পারে। তারপরে তার ইউটেন্সিল লাইক সে পানি গ্লাস ফিডার যা ইউজ করছে সেগুলো যদি আরেকটা বাচ্চা খায়, সেখান থেকে সে এফেক্টেড হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে আমি মা, আমি বাচ্চাটাকে যত্ন নিচ্ছি, তাকে মোছাচ্ছি, করছি, আমি যদি হাতটা ভালো মতো ওয়াশ না করে আরেকটা বাচ্চাকে ধরি, এভাবেও কিন্তু ছড়ে যাচ্ছে। তা আমি যে শুধু সচেতনতা করবো বাচ্চাকে আলাদা রাখেন তা না, যে টেক কেয়ার করছে, কেয়ার গিভার মা যেই হোক, তাকেও কিন্তু হাইজিনের মধ্যে থাকতে হবে, তাকেও হাইজিন মেনটেন করতে হবে। নিশ্চয়ই। ওই যে হেল্পিং হ্যান্ডটি বাসায় এসে সন্তানটিকে লালন পালন করছে, দেখভাল করছে, আবার গিয়ে আরেকটি বাসায় আরেকটি সন্তানকে দেখছে, তারও সচেতন হওয়াটা অত্যন্ত জরুরি। অবশ্যই। আমরা প্রিভেনশন নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। শুভ হচ্ছে আরেকটি বিরতির এবার। প্রিয় দর্শক, বিজয় টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য পরামর্শ থেকে নিচ্ছি আবার একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য পরামর্শ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ, এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। বিরতির পর আবারও স্বাগত ওদের আজকের আয়োজনে। বিরতির আগে আমি যে বলছিলাম, এই যে এত শিশু হামে আক্রান্ত হচ্ছে, তাদের মধ্যে অনেকে রেফার করা হচ্ছে বিভাগীয় শহর থেকে একদম ঢাকায়। অনেকের ক্ষেত্রে আসলে বিশেষ কিছু ইনভেস্টিগেশন প্রয়োজন হচ্ছে। এক্ষেত্রে অবশ্যই সচেতনতাটা খুব বেশি জরুরি, এবং একটু জানতে চাই যে যাদেরকে আসলে বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাসায় থেকে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি, বাচ্চাগুলো কি খাবার খেতে পারবে। অনেকে তো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং শুধুমাত্র 6 মাস পর্যন্ত খাচ্ছে, এবং যাদের 6 মাস পেরিয়ে গেছে তাদের ক্ষেত্রে খাদ্যাভ্যাসের ভূমিকা কি কি থাকবে, এবং বাসায় সতর্কতাগুলো কি কি হবে ওই অভিভাবকদের। আচ্ছা, যেসব বাচ্চা মানে মিজলসে এফেক্টেড হচ্ছে কম, র্যাশ কম আছে, জ্বরের মাত্রাটা কমে গেছে, কিন্তু প্লেফুল, সে খুব
মানে মোটামুটি হাত পা ছোড়াছুড়ি করছে, তাকে দেখে বোঝা যাচ্ছে ইট ইজ নট অ্যাডমিটেবল ফর হসপিটাল। সেই সব বাচ্চাগুলোকে আমরা সাধারণত যে অ্যাডভাইস দিই যে বাসায় প্যারাসিটামল বা নাপা দেন, আমরা যেভাবে বলে দিই গাটা মুছাবেন, তাকে প্রপার নিউট্রিশনাল ডায়েট মানে পুষ্টিকরযুক্ত খাবার দেবেন। যদি 6 মান্থস হয় তাকে আমরা খিচুড়ি শুরু করতে বলি, খিচুড়ি খাওয়াবেন। তারপর পর্যাপ্ত পানি, ডিহাইড্রেশনটা যেন না হয়, পানি খেতে হবে। ব্রেস্ট ফিডিং পাশাপাশি চালাবে এবং অন্যান্য খাদ্যাভ্যাসের সাথে যেগুলো নিউট্রিশনাল ফুড আছে যেমন কলা, পেঁপে, আম এই ধরনের বাচ্চা যেগুলো নরম ফল সেগুলো খেতে পারবে। আরেকটা হচ্ছে অবশ্যই আপনার বাচ্চাটাকে ঘরে আরো বাচ্চা থাকলে তার থেকে আলাদা রাখতে হবে এবং তার খাবার-দাবার খাওয়ানোর পর তাকে পরিচর্যা করার পর তার মা বা যেই তার পরিচর্যা নেবে তার হাত ভালো করে ধুয়ে নিতে হবে এবং তাকে ৫ থেকে ৭ দিন পর্যন্ত একটা ঘরে রাখতে হবে। বাইরে কোথাও নেয়া যাবে না যেন অন্য কেউ এফেক্টেড না হয়। আরেকটা বিষয় জানতে চাই যে এবছর এই যে ১,০০০ ঊর্ধ্ব শিশু মারা গেল। মানে মারা যাওয়ার পেছনে আসলে দায়টা কার? মানে অভিভাবকদের অসচেতনতা? নাকি তারা প্রাথমিক অবস্থায় চিকিৎসকের কাছে নিয়ে যায়নি, হাসপাতালগুলোতে ভর্তি করেনি? নাকি আসলে সমস্যাটি কোথায়? কোন অবস্থায় সচেতন হবে অভিভাবকরা তাদের সন্তানটিকে নিয়ে যাতে করে মৃত্যু পর্যন্ত না যেতে হয় সন্তানটিকে? আচ্ছা, ১ম হচ্ছে অভিভাবকের অসচেতনতাটা অবশ্যই একটা ফ্যাক্টর। কারণ হচ্ছে ঢাকার বাইরে জেলা উপজেলা যে মানে আমাদের মানুষজন যারা আছে মেক্সিমাম আমরা দেখেছি লো সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন থেকে মানুষরা উঠে এসছে। তাদের প্রতি সচেতনতা সেরকমভাবে ভ্যাকসিন বা টিকার সম্বন্ধে দেয়া হয়নি। তারা নরমাল ঠান্ডা কাশি জ্বর যখন নিয়ে হামটা প্রকাশ করে, তখন তারা মনে করে এটা নরমাল একটা কিছু, ভালো হয়ে যাবে। র‍্যাশ আসলেও মনে করবে এগুলো নোনতি উঠছে বা অন্য কিছু। হুম। দেখি এই করে তারা যখন আরো বাচ্চার কাশি হয়ে শ্বাসকষ্টে ভুগতে থাকে, তখনই তারা কিন্তু আমাদের কাছে শরণাপন্ন হয়েছে বা রেফার হয়েছে। হুম। এবং আপনি বলছিলেন যে কোন সময়ে তারা এসছে। তারা অনেক দেরি করে এসছে এবং কেন মারা যাচ্ছে এটার একমাত্র কজ হচ্ছে ব্রঙ্কো নিউমোনিয়া বা বাংলা ভাষায় যেটাকে আমরা মানে ক্লিয়ার কাট বলবো নিউমোনিয়া। নিউমোনিয়াতে যতগুলো বাচ্চা মারা গেছে মেক্সিমামই নিউমোনিয়াতে। আর কিছু হচ্ছে এনকেফেলাইটিস, মেনিনজাইটিস এগুলোতে মারা গেছে। ওগুলোর সংখ্যা কম। আর অনেকে আছে আ দেখা গেছে যে ডিআইসি ডেভেলপ করে মারা গেছে। যেগুলো প্রি-আইসিইউ তে থাকে। কিন্তু মেক্সিমাম ক্ষেত্রেই আপনি যদি কজ বলেন 80-90% কজই হচ্ছে নিউমোনিয়াতে মেক্সিমাম বাচ্চা মারা গেছে। সেই যে মারা গিয়েছে তারা অনেক ক্ষেত্রেই তো বিভাগীয় শহরগুলোতে উপজেলা লেভেলে টারশিয়ারি মানে লেভেলগুলোতে আসলে আইসিইউ ম্যানেজমেন্টটা প্রপারলি নেই। জি। দেখা যায় উপজেলা সদর কমপ্লেক্স যেখানে সেখানে একটা সন্তানকে যে আইসিইউ ব্যবস্থায় ইনস্ট্যান্ট রেফার করতে হবে, ওই অবস্থাটা নেই। রেফার করা হচ্ছে বিভাগীয় শহরে। সন্তানটি ওই পর্যন্ত আসলে যাওয়ার সময় কি থাকে তখন? এই জায়গা থেকে সরকারের প্রতি আপনার বিশেষ কোনো চাওয়া থাকবে কিনা? আচ্ছা, আমি রিসেন্টলি আ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কিছুদিন বলেছে এবং জানতে পেরেছি এবং উনি সে উদ্যোগ নিবেন যে প্রত্যেকটা জেলা উপজেলাতে উনি ১০ টা করে অন্তত আইসিইউ বেড বা পিআইসিইউ এই ধরনের আ সার্ভিসটা চালু করতে যাচ্ছেন এবং কিছু আ রিসেন্টলি মনে হয় ১০ টা বা ১৫ টা জেলা উপজেলায় শুরুও করেছেন। তা অচিরে এটা শুরু হবে। এখন সব জায়গায় এভেইলেবিলিটি নাই। যার ফলে ঢাকা কেন্দ্রিক সবাই মানে জেলা ঢাকা বলেন, রাজশাহী বিভাগীয় কেন্দ্রগুলোতে রোগীদের ঢল নামে প্রি-আইসিইউ বা আইসিইউ গুলার জন্য। তা এখানে সরকারের উদ্যোগের সামনেই প্রত্যেকটা জায়গায় মিনিমাম যদি ৫ টা ১০ টা বেডও থাকে, যদিও এটা অপ্রতুল, তাও সিস্টেমটা যদি চালু করা যায় তাহলে এটার লোড বা প্রকোপটা কমে আসবে এবং অনেক শিশুর প্রাণও বেঁচে যাবে। কারণ আপনি যখন ঢাকার বাইরে থেকে একটা বাচ্চাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় আনেন, ওই মুহূর্তেও সে মারা যেতে পারে। এত ক্রিটিক্যাল কন্ডিশন থাকে। তা ওইটাও অনেক বেঁচে যাবে। তা এখন যেহেতু লোডটা পুরা ঢাকা কেন্দ্রিকই, শিশু হাসপাতাল লোড হয়ে গেছে। অন্যান্য আম আ ডিএনসিসি হসপিটাল বলেন বা ঢাকা মেডিকেল এগুলো সবসময় লোডেই থাকে। এবং সাম্প্রতিক সময়ে জি। আমরা এমনও তথ্য পেয়েছি বিভিন্ন গণমাধ্যমে যে শুধুমাত্র আইসিইউ ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে নেই দেখে সন্তানগুলোকে নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি। ঘুরতে হয়েছে। দাঁড়ে ঘুরতে হয়েছে এবং অনেকে মারাও গেছে ওই মুহূর্তে এবং অনেকে শেষ মুহূর্তে এনেছে। শিশু হাসপাতালে আপনি যদি পর্যবেক্ষণ করেন বা দেখেন শিশু হাসপাতালেও ডেইলি অনেক বাচ্চা মারা গেছে। ওদের প্রি-আইসিইউ আছে সবকিছু কারণ লাস্ট মুহূর্তে আনছে। সেই মুহূর্তে ডক্টররা চেষ্টা করার পরও হয়তো বাঁচাতে পারেনি। সেক্ষেত্রে সিভিয়ার ব্রঙ্কোনিউমোনিয়া হয়ে লাংসের বা ফুসফুসের অবস্থা খারাপ হয়েই কিন্তু বাচ্চাগুলো রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে মারা গেছে। একদমই। আমরা এই জায়গাটা থেকে খুব সদয় দৃষ্টি স্থাপন করব আমাদের যারা নীতি নির্ধারক রয়েছে বিশেষ করে স্বাস্থ্যের। জি, যাতে করে শিশুগুলো যারা আক্রান্ত হচ্ছে এনআইসিইউ ব্যবস্থা যেন প্রত্যেকটা উপজেলা লেভেলে এভেইলেবল থাকে। এই জায়গাটাতে যদি একটু সচেতন হতে পারে বা সরকার একটু দৃষ্টি দেয় তাহলে এত শিশু মৃত্যুর হাত থেকে অনেকখানি মুক্তি মিলবে। জি। একদম শেষ প্রান্তে আছি ছোট্ট করে জানতে চাই যে হাম প্রতিরোধে
অভিভাবকদের উদ্দেশ্যে বিশেষ কোনো বার্তা থাকবে কিনা? অবশ্যই। আমি প্রথমত বলতে চাচ্ছি অভিভাবকদের সবার আগে স্বাস্থ্য সচেতন করতে হলে বাচ্চাদের টিকা ব্যাপারে বা ভ্যাকসিনেশন এর ব্যাপারে জোর আ অভিযান বলেন বা আ প্রচার বলেন চালাতে হবে। আমাদের দেশে এখনো অনেক মানুষ ভ্যাকসিন সম্বন্ধে অবজ্ঞ। তারা বাসায় গিয়ে ভ্যাকসিন দিলে তারা ভ্যাকসিন নিতে আসে, না হলে সেন্টারে গিয়ে নেয় না। অনেক সময় হচ্ছে মাঠকর্মীদের কাছে ভ্যাকসিন এভেইলেবল থাকে না। সেই ক্ষেত্রে তো তার সেন্টারে গিয়ে নিতে হবে। এটাও তারা করে না। আমাদের বাদ পড়া শিশুগুলোর কাছ থেকে আমি হিস্ট্রি নিয়ে যতটুকু জানতে পেরেছি যে ওইসব অঞ্চলে বা জেলা উপজেলাগুলোতে টিকা এভেইলেবল ছিল না বলে তারা দিনের পর দিন বসেছিল। হুম, হুম, হুম। তাদের উচিত ছিল ওই মুহূর্তে সদরে আসা বা শহরে আসা বা যেখানে টিকা আছে সেখানে গিয়ে তাদের টিকাতে নেয়। তাদের স্বাস্থ্য সচেতনতাটা কম ছিল বলে কিন্তু তারা বসেছিল। এটা একটা বিষয়। আর এই যে পরিস্থিতিটা উদ্ভব হয়েছে এটা থেকেও একটা শিক্ষণীয় বিষয় যে নিশ্চয়ই। পরবর্তীতে যেকোনো ভ্যাকসিনই আপনার হোক কোনোভাবে যেন মিস না করা যায় এবং আপনি ভ্যাকসিন কার্ড রেগুলার চেক করবেন এবং ডেট অনুযায়ী টিকা দিবেন এবং টিকা হচ্ছে শিশুকে কিন্তু বহুত রোগের হাত থেকে কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচায়। তো এর জন্য স্বাস্থ্য সচেতন দরকার। টেলিভিশনে প্রোগ্রাম করা ঘন। তারপর কলেজ, হাসপাতাল, মেডিকেল কলেজ, ক্লিনিকগুলোতে ক্যাম্প করা, মাঝে সচেতন করা, রেডিওতে প্রচার করা। এখন অনলাইন মিডিয়া আমাদের জগৎ জুড়ে অবস্থান করে। অনলাইনে না ঢুকলে আমাদের ঘুমই হয় না। সেই অনলাইনেও প্রচার করতে হবে এবং নিঃসন্দেহে। আমি দেখেছি যে অনেক আ কিন্তু সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে প্রচার হচ্ছে এবং মানুষের কিন্তু টিভি না থাকলে সোশ্যাল মিডিয়া ঠিকই আছে। সেখানে প্রচারটাকে আরো বাড়াতে হবে। নিশ্চয়ই গণমাধ্যমের একটি বড় ভূমিকা রয়েছে এই জায়গাটিতে। একদম আলোচনার শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন এবং যেমনটি বলছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক। অবশ্যই আপনার সন্তানটি হামে আক্রান্ত হয়েছে কিনা, যে সমস্ত উপসর্গগুলো নিয়ে আজ আমরা আলোচনা করলাম তার একটিও যদি উপস্থিত থাকে, অবশ্যই তাৎক্ষণিক সময়ের মাঝে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান এবং সেই অনুযায়ী পরামর্শ গ্রহণ করেন। যদি হাসপাতালে ভর্তির পরামর্শ থাকে, সময় ক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করুন এবং এপিএস শিডিউলের আওতাভুক্ত যে ভ্যাকসিনগুলো রয়েছে প্রত্যেকটি আপনার সন্তানকে দিয়ে আপনার সন্তানটিকে সুরক্ষিত রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিজয় টিভির সাথেই থাকুন।